মিনাক্ষী, স্যার আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যখন তুমি এম করা শিখছিলে না, তখন থেকেই দয়া বন্দুক ভাঙা শুরু করে। তুমি প্রতিশোধ নিতে চেয়েছিলে পুলিশ ফোর্সের উপর, তাহলে তুমি আমার মেয়েকে কেন কিডন্যাপ করেছিলে? কারণ আমি চেয়েছিলাম পরিবারের বদলে পরিবার। শুনে কেমন লেগেছিল তোমার যখন জেনেছিলে তোমার মেয়ে মারা গেছে? যে যন্ত্রণা তুমি একদিনও সহ্য করতে পারোনি, সেই যন্ত্রণা নিয়ে আমি বছরের পর বছর বেঁচে আছি। একে কি তোমরা চেনো? শশাঙ্ক? এ তো আমাদের সঙ্গে একটা মিশনে ছিল না, কিন্তু এর ছবি তোমার কাছে। ভাই ছিল ও আমার, যার সাথে তোমরা বিশ্বাসঘাতকতা করেছো। তোমাদের মিশন ফেল হয়ে যাওয়ার পর এই দয়া শুধু তোমাকে বাঁচিয়েছিল, আমার ভাইকে ওখানে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এটা সত্যি? স্যার ট্রাকের লোকেশন জানা গেছে, এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। হ্যাঁ, ট্রাক তো ওটাই। মোমবাতি? এ কেমন মজা? চলো গিয়ে দেখি। গান পাউডার? হ্যাঁ, এতে বোম আছে দয়া। স্যার আপনারা ঠিক আছেন তো? স্যার রোমেনের এটা প্ল্যান ছিল আমাদের মারার জন্য। এত কিছু ও শুধু আমাদের মারার জন্যই করবে না, আমাদের সঙ্গে খেলছে ও। কোনো বড় প্ল্যান আছে ওর। অভিজিৎ, আজকে তো দেখছি অনেক লোক হাতে ক্যান্ডেল নিয়ে ওই শহীদ স্মরণে জমায়েত হচ্ছে। মাই গড, তার মানে ওই মোমবাতিগুলোর মধ্যেও বোম আছে। স্যার এসিপি স্যার তো ওখানেই গেছেন চিফ গেস্ট হয়ে, তাও অবনীর সাথে। আজ আমরা তাদের সম্মান জানানোর জন্য এখানে জমায়েত হয়েছি, যাদের না আছে নাম, না আছে পরিচয়। কোনো নিউজ পেপারে এদেরকে দেখা যায়নি, এমনকি সোশ্যাল মিডিয়াতেও নয়। এদের কৃতিত্ব আমাদের সকলকে প্রভাবিত করেছে। এরা সেই লোক যারা নিজেদের মৃত্যুকে বাজি রেখে বহু মানুষকে প্রাণে বাঁচিয়েছেন আর নিজেরা শহীদ হয়ে গেছেন। স্যার এসিপি স্যারের কাছে ফোন যাচ্ছে না, মনে হচ্ছে ওখানে জ্যামার বসানো আছে। সময় খুব কম হাতে দয়া, এক্ষুনি তো প্রোগ্রাম শুরু হয়ে যাবে। পঙ্কজ, এক্ষুনি আরটিওকে ফোন করে বলো রাস্তা ক্লিয়ার রাখতে ফায়ার ব্রিগেডের জন্য। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যে আপনাদের মোমবাতির শিখায় ওই প্রতিমার শোভা বাড়ান। পঙ্কজ, কতক্ষণের মধ্যে আমরা পৌঁছতে পারবো? স্যার আর 6 মিনিট দেখাচ্ছে স্যার। স্যার ওরা হয়তো জানেও না যে মোমবাতির মধ্যে বম আছে। থ্যাংক ইউ।
মোমবাতিগুলো চিরচির করছে কেন? কিছু একটা গোলমাল আছে। কার শেডে যেদিন দয়া স্যার শ্রেয়াকে বাঁচিয়েছিলেন সেখানে ব্লাস্ট থেকে আমরা সাবান আর কেমিক্যালের ট্রেসেস পেয়েছি। পুলিশ, আর্মি, ইন্টেলিজেন্স ব্যুরো ও সব জায়গায় চেষ্টা করেছিল, কিন্তু ফেল করেছে। সেই জন্য হতাশ হয়ে ও পুলিশ ফাংশনে গিয়ে একজন অফিসারকেই গুলি করে। এর মানে রমেন কেমিস্ট্রি প্রফেসর বিনার কাছ থেকে মোম বানানো শেখে আর রোহিতের থেকে কেনে সাবানের কেমিক্যালস। মাই গড! মাই গড! প্রিয়াংশী, চলো ক্যান্ডেলটা স্টেজে রাখো। না মা, আমি কিছুক্ষণ খেলবো। প্রিয়াংশী, জেদ করো না। নো, প্রিয়াংশী, আমি বললাম তো না মা। না! অমনি, মোমবাতিতে বোম আছে! মাই গড! নয়, আমি ওখানে পৌঁছানোর আগেই ও অলরেডি মারা গেছিল। মিথ্যে মিথ্যে কথা বলো তোমরা সিআইডি অফিসাররা। আমরা সিআইডি থেকে রমেন, আমরা নিজের জীবন দিতে পারি, কিন্তু কোনো সঙ্গীকে মরার জন্য ছেড়ে আসি না আমরা। এ কথার মর্ম সেই বোঝে যে কিনা প্রাণে বাঁচায়, সে জানে। তোমার মতন খুনি কখনোই বুঝবে না। তুমি বিনা আর রোহিতকে কেন মেরেছো? ওদের দুজনের সঙ্গে টিম শুটারে পরিচয় হয়েছিল। আমার বোম বানানোর কেমিক্যাল আর টেকনিশিয়ানের প্রয়োজন ছিল, আর ওদের দরকার ছিল টাকার। আর কি, কাজ শেষ, মানুষও শেষ। নিয়ে যাও ওকে। শ্রেয়া, এর গায়ে তো বোম বাঁধা আছে। দয়া, এ আবার কে? কোথা থেকে গুলি চালাচ্ছে? আমার গুলি শেষ হয়ে গেছে। গুলি তো আমার কাছেও নেই। অভিজিৎ, লুকিয়ে আছো কেন? সামনে এসো। আরে তোমার মেয়ে তো শ্বশুর বাড়ি যাচ্ছে, তো শেষবার আশীর্বাদও দেবে না নাকি? হ্যাঁ, অভিজিৎ,
আমি যেভাবেই হোক শ্রেয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, তুমি এখানেই থাকো। না দয়া না, ও তোমাকে উস্কাচ্ছে। একটা ভুল পদক্ষেপেই শ্রেয়ার জীবন চলে যেতে পারে। কি হলো অভিজিৎ? একজন সিআইডি অফিসার হয়ে নিজের মেয়েকে বাঁচাবে না? ছি, যদি নিজের মেয়ের মৃত্যুই দেখতে চাও তো এই নাও। দাঁড়াও! আমার মেয়েকে ছেড়ে দাও, আমি আসছি। না অভিজিৎ, ও ও তোমাকে প্রাণে মেরে ফেলবে। কি করছো ভাই? এই তো অভিজিৎ, হাঁটু মুড়ে বসো। দাঁড়াও তো! না তো, দাঁড়াও! না তো! দয়া! না! পরবর্তী স্টেশন অহিংসা মার্গ, দরজা বাঁ দিকে খুলবে। আরে কি হলো? জল নিয়েছে? জল নিয়েছে? আরে সে তো মারা গেছে। চলো চলো, বেরো এখান থেকে, চলো। চলো এখান থেকে। চলে গেছে মনে হচ্ছে। চলো এখান থেকে। আচ্ছা, এখানে যখন এই ঘটনাটা ঘটে তখন তাও কিরকম লোকজন ছিল কি দেখেছো? আচ্ছা, গুলি চলেছিল জানো? এই স্টেশনে ঢোকার পরেই কি হয়েছে নাকি এটা আগে থেকেই হয়েছে? সিআইডি ছিল। ওকে, মানে স্টেশনে ঢোকার আগেই হয়েছে। ঠিক আছে। আরে আমি তো মেয়েটাকে চোখের সামনে পড়ে যেতেছিলাম। কি মনে হয় এসএপি স্যার আসবেন? জানি না। স্যার, স্যার আমাকে এখান থেকে যেতে দিন।
স্যার আমার কেমন বমি বমি পাচ্ছে। স্যার আপনি জল খাবেন? স্যার আপনি একদম ভয় পাবেন না, আমি আপনাকে হেল্প করব। আমি অবনী, সিআইডি অফিসার। আপনি যা যা দেখেছেন আমাদের বলে দিন, তারপরে না হয় বাড়ি চলে যাবেন। পুরবি, বস কোথায়? আসেননি নাকি? স্যার আমি তো ইনফর্ম করেছিলাম। গুড। ইনফর্ম যখন করেছো তখন তো আসবেনি। চলো ডাক্তার হিসেবে আমার কাজটা তো শুরু করি, না তো এসে জিজ্ঞেস করবে এই সালুকে লাস্ট কিছু বললো নাকি। ট্রেনিং এর সময় তো শুনেছিলাম এসিপি স্যার নিজের কাজের টাইম নিয়ে খুব পাংচুয়াল। আরে সেটাই তো, 1 মাস হয়ে গেছে, এখনো অফিস জয়েন করেনি। আজ তো ওনার আসা উচিত। ক্রাইম সিনে লাশ পড়ে আছে। রাজ, যার ওপর তুমি ডাউট করছো ওনার নাম এসিপি প্রদ্যুমন। উনি যখন ক্রাইম সিনে আসেন না, তখন মরাও কথা বলে। কোনো ব্যাপার না, নতুন তো, আস্তে আস্তে বুঝে যাবে। হ্যাঁ সালুকে, ম্যাডাম কিছু বললেন? দেখলে, এখন তুমি এসে গেছো তো, এবার বলবে। স্যার ওনার নাম মীনা কুমারী, এডি কলেজের কেমিস্ট্রির প্রফেসর ছিলেন, ঘাটকোপারের গুলমোহর সোসাইটিতে থাকতেন, ফ্ল্যাট নাম্বার 303, তাও একা। দেখলে, আমি বলেছিলাম না তুমি এসে গেছো তো, এবার ফাটাফাট বলছে। তারপর বলো। তারপরের কথা হলো বস, এর মৃত্যুটা গুলি লাগার কারণে হয়েছে। গুলি লাগার কারণে? রানিং ট্রেনে গুলি? স্যার এই আঘাতটা দেখছেন আপনি? স্যার বুলেট বডিতে লেফট সাইড থেকে ভেতরে ঢুকেছে, আর এই যে রাইট সাইড থেকে বাইরে বেরিয়েছে। খুনির নিশানা সঠিক ছিল বস। স্যার কিন্তু রেলওয়ে স্টেশনে এত হেভি সিকিউরিটি থাকে, তাহলে কেউ গান নিয়ে ঢুকলো কিভাবে? কেউ তো নিশ্চয়ই কোনো শব্দ শুনেছিল, গুলি চালাতে নিশ্চয়ই দেখেছে। কেউ কিচ্ছু দেখেনি স্যার, বিনা কামরার মাঝখানে দাঁড়িয়েছিল আর নিজের মোবাইলে গেম খেলছিল। হঠাৎ করে যখন ও পড়ে যায়, আশেপাশে কেউই কিছু বুঝতে পারছিল না। যখন রক্ত বেরোতে শুরু করলো, তখনই চাঞ্চল্যের সৃষ্টি হলো, আর দরজাটা খুলতেই সবাই পালিয়ে গেল। এটাও হতে পারে খুনি সেই সুযোগে পালিয়ে যায়। বস এই দেখো, একটা কাজের সূত্র পাওয়া গেছে। গুলি যেখান থেকে ভেতরে ঢুকেছে, এন্ট্রি হোল এর ক্ষতটা ছোট, আর এই দেখো যেখান থেকে গুলিটা বেরিয়ে গেছে তার ক্ষতটা বড়। খুব তোলপাড় করেছে বডির ভেতরে ঢুকে, গুলিটা বডির ভেতরে খুব ঘুরেছে, মানে কেউ হাই ক্যালিবার রাইফেল। রাইট। হাই ক্যালিবার রাইফেল, তাও আবার ট্রেনে। সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছো? হ্যাঁ স্যার, বলেছি নিয়ে আসবে। স্যার এই নিন স্যার, এই পেন ড্রাইভে এই বগির সমস্ত সিসিটিভি ফুটেজ আছে। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। পজ পজ পজ, রিওয়াইন্ড করো যখন বিনার গুলি লেগেছে। এদের মধ্যে তো কাউকে মনে হচ্ছে না যে কেউ গুলি চালাতে পারে। হ্যাঁ স্যার, না কোনো গান আছে আর না অন্য কোনো ওয়েপন। পঙ্কজ, বিনার গুলি লাগার এক্সাক্ট টাইমটা দেখো। রবি, স্যার তুমি ওখানে দাঁড়াও তো যেখানে বিনা দাঁড়িয়েছিল।
আর ডক্টর গার্গী, হ্যাঁ, স্যার। এবারে বলো ওই বুলেটটা বিনার শরীরের কোন জায়গায় ঢোকে আর এক্সিট কোথা থেকে হয়? ওকে স্যার। স্যার, এটা বুলেটের এন্ট্রি পয়েন্ট ছিল। ওকে, আর এটা এক্সিট। গুলিটা এখান থেকে ঢোকে আর এই গুলিটা কোন দিক থেকে চলেছে? ওহো, তাহলে গুলিটা ওই গ্লাস ফুটো করে ভেতরে আসে আর তারপর মিনার শরীর ভেদ করে ট্রেনের দেওয়াল ফুটো করে বাইরে চলে যায়। স্যার, তার মানে খুনি ট্রেনের বাইরে থেকে গুলি করেছিল। কিন্তু স্যার, এটা কিভাবে পসিবল? কেউ কিভাবে রানিং ট্রেনের বাইরে থেকে মিনার উপর টার্গেট করতে পারে? অবনী, সেটা তো আমরা নিশ্চয়ই খুঁজে বের করব। পঙ্কজ স্যার, গাড়িটা সেই জায়গায় নিয়ে যাও যেখানে মিনাকে গুলি করা হয়েছিল। ইয়েস স্যার। পঙ্কজ স্যার, তুমি লেজার লাইট দিয়ে বুলেটের গতিপথ চেক করো। পুরবি, দাঁড়িয়ে পড়ো ঠিক ওখানে। ইয়েস, ওই বুলেট ওই বিল্ডিং থেকে চালানো হয়েছিল। অদ্ভুত ব্যাপার বস, এই শুটার তো একদম শার্প শুটার। কিন্তু স্যার, একজন শুটার একজন কেমিস্ট্রি টিচারকে কেন মারবে? পঙ্কজ, আজ থেকে 7 দিন আগে ঠিক এরকমই একটা ঘটনা ঘটে গোয়া বিচে। একজন বিজনেসম্যানকে খুন করা হয় একই রকম পদ্ধতিতে। কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। পঙ্কজ, তুমি আর পুরবী গোয়া চলে যাও আর ওই কেসের ব্যাপারে ভালো রকম তদন্ত করো। আর দয়া, অভিজিৎ, ওই বিল্ডিং এ যাও, দেখো ওখানে কিছু পাওয়া যায় কিনা। বস, ওরা কেউ এখানে নেই। শাহরুখে, বার্ধক্য তোমার এসেছে আর মাথা আমার খারাপ হচ্ছে। অবনী, স্যার। রাজ, ইয়েস স্যার। ওই বিল্ডিং এ যাও আর দেখো কিছু পাওয়া যায় কিনা। অবনী, ওদিকে একটা টেরেস আছে, তুমি এদিকে দেখো, আমি ওদিকটা দেখছি। ঠিক আছে। রাজ, এখান থেকে রেলওয়ে ট্র্যাক পরিষ্কার দেখা যাচ্ছে। এখান থেকেও? অবনী, এদিকে এসো। জুতোর ছাপ, তোমার কি মনে হচ্ছে? 10 নম্বর তো হবেই। মোটা সোলের বুট মনে হচ্ছে। গুলি এখান থেকে চালানো হয়েছে। আজকে বেশ অদ্ভুত ঘটনা ঘটলো, বলো। এসিপি স্যার আমাদের দুজনকে অভিজিৎ আর দয়া বলে ডাকলেন। এত বছর ধরে এসিপি স্যার ওনাদের সাথে কাজ করছেন, ওনাদের ভোলা তো সম্ভব নয়, তাই না? বলতে পারো এসিপি স্যারের জয় আর বীরু, অভিজিৎ আর দয়া। জানো, আমি সিআইডিতে ওনাদের জন্যই জয়েন করেছি।
কাজে ফোকাস করো। না হলে জয়বীরুর কি হবে জানি না, কিন্তু এসিবি স্যার আমাদের দুজনের অবস্থা খারাপ করে দেবে। রাজ, এই দেখো গান পাউডার। তার মানে শুটার এখান থেকে গুলি চালিয়েছে। সিসিটিভি চেক করা যাক, কোনো না কোনো ক্যামেরা নিশ্চয়ই ধরা পড়বে। এইবার হচ্ছে ফিল গোয়া। পুরবি, আরে আমার দিকে তাকাও, কমপ্লিমেন্ট দাও। আমাকে দেখে মনে হচ্ছে না একেবারে টম ক্রুজ বিচে ডাবের জল খাচ্ছি গোয়াতে? গোয়া ফিল। পঙ্কজ, আমরা এখানে কাজ করতে এসেছি, পার্টি না। যে পার্টি করতে এসেছিল সে মরে গেছে, ওকে? পুরবি, আমরা এভাবে আর কতদিন বাঁচবো বলো তো? এক তো আমাদের কাজটা এত স্ট্রেসফুল, আমি সবসময় চেষ্টা করি তোমাকে হাসাই, তোমার মুডটা লাইট করি। দয়া স্যার, অভিজিৎ স্যারের মতো তোমার মুখ থেকেও হাসিটা চলে গেছে। আমার হাসি আর তোমার হাসি না? পঙ্কজ, আমি ওই ঘটনাটা ভুলতে পারি না, আর এটাও জানি যে তুমিও কোনোদিন ভুলতে পারবে না। ওটা দুর্ঘটনা ছিল না পুরবি, বিধ্বংস ছিল, যা সবটা শেষ করে দিল। কাকা, উনি তো সিআইডি অফিসার, উনি এখানে কি করছেন? তুই তো এখনো স্বপ্ন দেখছিস রে। এই অভিজিৎ ওর ভাইয়ের মতো বন্ধু দয়ার খুন করে এখানে এসছে। দয়া, তোমাকে আমি বারণ করেছিলাম না শ্রেয়াকে আমি ঠিক বাঁচাবো, কিন্তু তোমার জন্যই মারা গেছে ও। অভিজিৎ! জয় হিন্দ স্যার। জয় হিন্দ। আচ্ছা, ওই মার্ডার যেখানে হয়েছিল ওই জায়গাটা কোথায়? আসুন স্যার, দেখাচ্ছি, আসুন। আচ্ছা, ওই জায়গাটার কত দূরে? আরে এই সামনে, প্রায় পৌঁছে গেছি স্যার। এই হলো লোকেশন। এখানেই সেই রাতে পার্টি হয়েছিল, আর এখানেই রোহিতকে গুলি করা হয়েছিল। আচ্ছা, এই পার্টিতে যারা ছিল তারা কি বলছে? মিউজিক লাউড ছিল আর সবাই নেশায় বুঁদ ছিল, সেই জন্য কেউ কিছুই জানে না যে গুলি কখন আর কে করেছে। আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল? কোনো ফুটেজ পেয়েছেন আপনি? আগে না স্যার, কোনো সিসিটিভি ফুটেজই আমরা খুঁজে পাইনি, কিন্তু একটা ভিডিও রেকর্ডিং পাওয়া গেছে যেটা ফোনে করা হয়েছিল। ওই ফুটেজটা আমাদের চাই। স্যার, এই ফুটেজটা সেখানকার যেখানে রোহিতকে খুন করা হয়েছিল, আর ওই গুলি লাগার ভিডিওটাও আপনাকে সেন্ড করেছি। এটা তো ঠিক সেরকমই হয়েছে যেরকম কেমিস্ট্রির প্রফেসরের সঙ্গে যা হয়েছিল। এক্স্যাক্টলি স্যার। স্যার, এখানেও কেউ কোনো গুলি চালানোর শব্দ শোনেনি, এমনকি কেউ কিছু দেখেওনি। আর স্যার, সালুখে স্যারের থিওরি আর এখানকার রিপোর্ট দুটোই ম্যাচ করছে। হ্যাঁ, এই দুটো কেসেই যেভাবে গুলি শরীরের ভেতরে ঢোকে সেখানকার এন্ট্রি পয়েন্ট মানে টার্গেট ভীষণ ছোট, আর যেখান থেকে গুলি বাইরে বেরোয় এক্সিট পয়েন্ট সেখানকার শরীর থেকে ফুঁড়ে উঠেছে, আর ছিদ্রটাও অনেক বড়। তার মানে এই দুটো কেস একে অপরের সাথে কানেক্টেড? এরকম কি কিছু বলেছি? বলিনি তো? ওদের দুজনের ক্রিমিনাল রেকর্ডস আছে? না স্যার, রোহিত একজন সাধারণ মানুষ ছিল। মুম্বাইতে একটা সাবানের ছোট ফ্যাক্টরি ছিল। বুঝে উঠতে পারছি না, একজন কেমিস্ট্রির প্রফেসর, একজন সাবান তৈরি করে এমন এক লোক, এই দুজনকে কেউ কেন মারবে? কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে। স্যার, হ্যাঁ, আমি সিসিটিভি ফুটেজের রেকর্ডিং বলতে চাইছি যে আমি আর অবনী
সিসিটিভি ফুটেজের অ্যাকর্ডিং 3 জন সাসপেক্টকে শর্টলিস্ট করেছি, যেটা প্রফেসরের মৃত্যুর সময় মনে হয় ছাদে দাঁড়িয়েছিলেন। স্যার এই গিটার কাঁধে লোকটার উপরে ডাউট হচ্ছে। কেন? কারণ ওর হাতে যে গিটার বক্সটা আছে, হতে পারে ওতেই ও স্নাইপার গানটা লুকিয়ে এনেছিল। হতে পারে। একটা কাজ করো, এই 3টের কপি করে পঙ্কজ আর পুরবিকে পাঠিয়ে দাও। ওকে স্যার। আর খোঁজ নাও এদের মধ্যে কে এমন আছে যে কিনা গোয়ার এলাকাতেও এমন ভাবে মাতব্বরি করছিল। পঙ্কজ, ওখানে গিয়ে দেখা যাক। 1 মিনিট। পঙ্কজ, ক্রাইম সিন থেকে এই জায়গাটা 2.5 থেকে 3 কিলোমিটার দূরে। স্নাইপার এখান থেকে গুলি করেছিল। চলো একবার গিয়ে দেখি। আরে গিয়ে দেখবো মানে? ওই উপরে যাবো নাকি? আরে এতগুলো সিঁড়ি কে ভাঙবে? চলো। আরে দূর বাবা। আরে পুরবি, অনেকগুলো সিঁড়ি তো। আরে কি হলো পঙ্কজ? এইটা একদম ঠিক হলো না। এসিপি স্যারকে আমি কমপ্লেন করব। এগোতে গিয়ে আমার ওজন কমে গেছে। এর উত্তর কে দেবে? ওই রাজ। ও বিউরোতে বসে রয়েছে আর ও সিনিয়র এখানে সিঁড়ি ভাঙছে। 1 মিনিট, আমি সিনিয়র তো? আরে 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 আমি ওর সিনিয়র তো, বলো উত্তর দাও না। এত বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। আরে চলো। পঙ্কজ, রেড ফ্ল্যাগ। বিঙ্গো। এখানে তো এর থেকে উঁচু কোনো বিল্ডিংও নেই যেখান থেকে বিচটা ক্লিয়ারলি দেখা যাবে। মনে হচ্ছে শুটার এখান থেকেই রোহিতকে মেরেছে। বেশ চালাক শুটার তো। পঙ্কজ, অপরাধী যতই চালাক হোক না কেন, নিজের অপরাধের কোনো না কোনো চিহ্ন তো রেখে যাবেই। দেখা যাক। পুরবি, এইবার এই বুলেট কেসটাই আমাদের খুনির কাছে নিয়ে যাবে। স্যার 2 কিলোমিটার দূর থেকে ও রোহিতকে গুলি করেছিল। খুব দুর্লভ স্নাইপার এটা। এ হয়তো কোনো পুলিশ ফোর্সে বা কোনো গ্যাং এর হয়ে কাজ করে। হ্যাঁ স্যার, আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী দুটো জায়গাতেই ড্র্যাগন অফ স্নাইপার রাইফেল ইউজ হয়েছে স্যার। ড্রাগন অফ স্নাইপার রাইফেল। রোহিত আর মিনা, রোহিত আর মিনাকে যে খুন করেছে সে একজনই, একজন লোকই। তাহলে দুজনকে মার্ডার করার ক্ষেত্রেও নিশ্চয়ই একটাই কারণ থাকবে। কিন্তু কি কি কারণ হতে পারে? রোহিত আর মিনা
কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। ওদের দুজনের ঠিকুজি কুষ্টি বের করো। মিনা আর রোহিতের ব্যাপারে কিছু জানা গেছে? না স্যার, কল রেকর্ডে কিছুই কমন নেই। আচ্ছা, পুরবি কোনো কানেকশন পাওয়া গেছে? হ্যাঁ স্যার, মিনার ব্যাংক স্টেটমেন্ট থেকে জানা গেছে যে ওর ক্রেডিট কার্ডে অনেক বড় অ্যামাউন্ট পেন্ডিং আছে আর অনেক লোনও নিয়েছিল ও। আর ওই সাবানের ফ্যাক্টরির রোহিত ব্যবসা বাড়ানোর জন্য ঋণে জর্জরিত। ঋণে জর্জরিত? তার মানে দুজনেরই টাকার দরকার ছিল, কিন্তু এটা কাকতালীয় হতে পারে। ভীষণই নর্মাল লাইফ কাটাচ্ছিল ওরা দুজন। আমি ওর প্রতিবেশী আর পরিবারের লোকজনের সাথে কথা বলেছি, কিন্তু ওদের মধ্যে কোনো কমন কানেকশন নেই। ওদের সোশ্যাল মিডিয়াও চেক করেছি, কিন্তু স্যার ওকে তো ছাড়ুন, ওদের কোনো কমন ফ্রেন্ডও লিস্টে নেই। ও, একটাই জিনিস কমন স্যার। কি স্যার? এই দুটো ফোনেই একটা গেম আছে, টিম শুটার। স্যার এতে কমনের কি আছে? এই গেম তো আমার ফোনেও আছে। আমার প্রতিবেশী একটি ছেলে সবসময় এই গেমটা খেলে গ্রুপে। এই গ্রুপে গেম খেলা হয়? তার মানে কথা বলা, চ্যাটিং সবটাই নিশ্চয়ই হয়। হ্যাঁ স্যার। ইয়েস ইয়েস, এটাই হলো কমন কানেকশন বিনা রোহিতের মাঝখানে। এই মোবাইল গেম টিম শুটার, এই গেমের কারণে এরা দুজনে কারোর সাথে তো নিশ্চয়ই কথা বলতো, কিন্তু কার সাথে? এই গেম মেকার কোম্পানিতে এক্ষুনি গিয়ে খোঁজ নাও যে বিনা আর রোহিত কার সাথে কথা বলতো গেম চলাকালীন, কার সাথে কথা বলতো। স্যার ফোনের লোকেশন তো দেখাচ্ছে এটা একটা গ্যারাজ। স্যার, হ্যাঁ, যে নাম্বার থেকে এই গেমিং অ্যাকাউন্ট বানানো হয়েছে তার ওনার তো 3 মাস আগে মারা গেছেন। আচ্ছা স্যার, এই নাম্বারটা অ্যাক্টিভ কিভাবে? এটার একটাই কারণ হতে পারে পঙ্কজ, যার কাছে এই ফোন আছে সে ফলস আইডেন্টিটি দিয়ে সিম কেনে। ওর নাম্বারটা ট্র্যাক করে যাও পুরবি। পঙ্কজ তাড়াতাড়ি চলো, খুনি যেন আমাদের হাত ছাড়া না হয়। পঙ্কজ, এখান থেকে লেফটে। লেফট। স্যার, স্যার এখানে। সবাই সাবধানে থেকো, এরা কিন্তু শার্প শুটার, যে কোনো দিক থেকে গুলি আসতে পারে, বুঝেছো? পঙ্কজ, রাজ, এইদিকে যাও। পুরবি, বুঝলে, হতে পারে বয়স একটু বেড়েছে, কিন্তু আছি সেই মানুষটাই, তুলবো তুফান।
স্যার। হ্যাঁ পঙ্কজ, কি হয়েছে? স্যার স্যার ও অভিজিৎ স্যার। অভিজিৎ? অভিজিৎ স্যারের মেয়ে শ্রেয়া স্যার। শ্রেয়া? কি স্যার, কি হয়েছে? স্যার শ্রেয়া বেঁচে আছে স্যার। শ্রেয়া বেঁচে আছে? এটা কিভাবে হতে পারে পঙ্কজ? স্যার আমি মিথ্যে বলছি না, আমি নিজের চোখে দেখলাম এক্ষুনি। ওই রুমটাতে বন্ধ, আসুন স্যার। শ্রেয়া? স্যার, এসিপি স্যার আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আমি তোমাকে কতবার বারণ করেছি, কারোর সঙ্গে আমি দেখা করব না। এই জেল আসামিদের জন্য অভিজিৎ, এটা তোমার জন্য নয়। চলো তোমরা সবাই বাইরে এসো। রিটায়ারমেন্ট নিয়ে নিন স্যার, আপনার স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছে। আপনার হয়তো মনে নেই যে আমিও একজন আসামি। আমার অভিজিৎ কখনো অপরাধ করতে পারে না। দয়া এখনো বেঁচে আছে। আপনি মিথ্যে বলছেন স্যার। দয়া, দয়া, আমি জানি অভিজিৎ, তুমি আমাকে কখনো ক্ষমা করবে না। সেই কারণে আমি কখনো তোমার সামনে আসিনি। শুধু তুমি না, আমি কারোর সামনেই আসিনি। তাহলে এখন কেন এসেছো? চলে যাও এখান থেকে। আমার মেয়ের স্মৃতি নিয়েই আমাকে বেঁচে থাকতে দাও। শ্রেয়ার স্মৃতি নিয়ে তোমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই অভিজিৎ। শ্রেয়া এখন কোনো স্মৃতি নয়, ও
সোনা, তুই বেঁচে আছিস, কিন্তু আমি ওখানে দেখেছিলাম তুই যখন আমি গুন্ডাদের সঙ্গে লড়াই করছিলাম, একটা হাত এসে তোকে নিয়ে যায়। তোর মতো দেখতে একটা মেয়েকে বদলে দেয়, তোকে নিয়ে গিয়েছিল। ওরা বলছিল যে অভিজিৎকে কষ্ট দেবে। আমার মা, তুই ঠিক আছিস? দয়া আঙ্কেল তোকে বাঁচিয়েছে। ক্ষমা করে দাও আমাকে ভাই, ক্ষমা করে দাও আমাকে। আরে না ভাই, আমি তোমার উপর গুলি করেছিলাম ভাই, আমাকে ক্ষমা করে দাও। নিজেকে দোষারোপ করো না অভিজিৎ, তুমি আমাকে গুলি করোনি, আমার উপর গুলি অন্য কেউ করেছিল। গুলি কে চালিয়েছিল? ওই দিন নদীতে পড়ে যাওয়ার পর যখন আমার জ্ঞান ফিরল, তখন একটা ছোট্ট ঝুপড়িতে ছিলাম আমি। কিছু আদিবাসী ছিল যারা আমার প্রাণ বাঁচিয়েছে, আর আমার কাঁধে যে গুলিটা লেগেছিল সেই গুলিটা বার করার পর আমি ভালো করে দেখেছিলাম ওই গুলিটা তোমার পিস্তল থেকে করা হয়নি, কোনো স্নাইপার গান থেকে করা হয়েছিল। স্নাইপার গান? হ্যাঁ অভিজিৎ, আমরা এখন দুটো কেস ইনভেস্টিগেশন করছি, সেখানেও কেউ স্নাইপার রাইফেল ব্যবহার করেছে। বিনা আর রোহিত, আমি জানি স্যার, ওই দুজনকে যে মেরেছে আর শ্রেয়াকে যে কিডন্যাপ করেছে সে একই লোক। তাই আমি সুস্থ হয়ে যাওয়ার পরে ওর খোঁজ করতে বেরিয়েছিলাম, আর তখনই শ্রেয়াকে পেলাম আমি। শ্রেয়া আমাকে দেখে খুব এক্সাইটেড হয়ে গেছিল। অভিজিৎ, ওই বোম ব্লাস্টে মারা যাওয়া মেয়েটা শ্রেয়া ছিল না, অনেক বড় প্ল্যান ছিল ওটা। তুমি যেন তোমার মেয়ের দুঃখে সারা জীবন কাঁদতে থাকো, এটাই চেয়েছিল। কে করেছে? কে আছে এর পিছনে? এখনো পর্যন্ত তো খুঁজে পাইনি, আর শ্রেয়া ওর মুখটা ঠিক মতো দেখতে পাইনি, শুধু দুটো চোখ দেখেছে, একটা সবুজ আর একটা নীল। সে যেই হোক না কেন তাকে আমি খুঁজে বের করব, আর এমন অবস্থা করব যে ও মৃত্যুর জন্য ভিক্ষে চাইবে। দয়া, অভিজিৎ, এসো কাজে লেগে পড়ো। কি বলো? স্যার, আমি সব রেকর্ডস চেক করেছি, শুধু একজনই ক্রিমিনাল আছে যার দুটো চোখের কালার আলাদা আলাদা। ও, রমেন। স্যার, পুলিশের ট্রেনিংয়ের সময় ওকে রিজেক্ট করা হয়েছিল। পুলিশ, আর্মি, ইন্টেলিজেন্স ব্যুরো ও সব জায়গায় চেষ্টা করেছিল, কিন্তু ফেল করেছে। সেই জন্য হতাশ হয়ে ও পুলিশ ফাংশনে গিয়ে একজন অফিসারকেই গুলি করে। স্যার, ওর যদি পুলিশের উপর কোনো ক্ষোভ থাকে তাহলে সাধারণ লোককে কেন মারছে? ওই কেমিস্ট্রির প্রফেসর আর ওই সাবান ফ্যাক্টরির মালিককে কেন মারতে গেল? কি কানেকশন থাকতে পারে? কানেকশন আছে স্যার। কার শেডে যেদিন দয়া স্যার শ্রেয়াকে বাঁচিয়েছিলেন, সেখানে ব্লাস্ট থেকে আমরা সাবান আর কেমিক্যালের ট্রেসেস পেয়েছি। আর সাবানের ফ্যাক্টরি চালাতো এই রোহিত। এর মানে হলো যে এই রমেন কেমিস্ট্রি প্রফেসর বিনার কাছ থেকে বোম বানানো শিখেছিল, আর রোহিতের কাছ থেকে কেনে সাবানের কেমিক্যাল। এই রমেনের প্রতিশোধ নেওয়া সম্পূর্ণ হয়নি অভিজিৎ। যার ওই সবুজ নীল চোখ আছে, সে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য সব সীমা অতিক্রম করতে পারে। ওর সমস্ত সীমা অতিক্রম করার আগেই
ওকে ধরে ফেলো। হ্যালো, ছোট্ট ব্যাপার, চোখ খোলেন তবেই পাওয়া যাবে গাড়ি। হোয়াট? কে বলছেন? স্যার আমি পাটিয়ালা থেকে সতাজ। পাটিয়ালা থেকে? না না, মুম্বাইয়ে। আর এক্ষুনি তো আপনি বললেন পাটিয়ালা থেকে বলছেন। স্যার আমি তো পাটিয়ালারই লোক। আরে ও দাদা, পয়েন্টে আসার জন্য কত নেবেন? সো পয়েন্ট এটা হলো যে একটা লোক এলো, বসে আমার সঙ্গে লস্যি ফস্যি খেলো, তড়কা পরোটাও খেলো, আর বুজুং মজাক দিয়ে আমার ট্রাক নিয়ে চলে গেল। সবুজ নীল চোখ ছিল। সবুজ নীল চোখের লোক? হ্যাঁ স্যার। আপনার ট্রাকের নাম্বার কত?